কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, মেধার ভিত্তিতে 93% নিয়োগ পরিপত্র মঙ্গলবার। জনগণের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ, গণভবনে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকবে, সোমবার শিথিল দুপুর 2টা থেকে 5টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার করে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করেছেন। দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়ে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। শাকের আরজুর রিপোর্ট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:30টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়। কারফিউ চলাকালীন আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা দেশের ইতিহাসে এটাই প্রথম। কোটা নিয়ে মামলার শুনানিতে শেখ হাসান আরিফ সহ 9 জন সিনিয়র আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন। 9 জনের মধ্যে কোটা সংস্কারের পক্ষে একজন বাতিলের পক্ষে 2 জন সরকারের এখতিয়ারের বিষয় বলে মত দেন। রিট চলতে পারে না বলে আইনি পয়েন্টে যুক্তি তুলে ধরেন কয়েকজন। কোটার পক্ষের আইনজীবী কিছুটা সংস্কার করে বহাল রাখার পক্ষে মত দেন। এদিকে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায়কে স্ববিরোধী বলে আইনি যুক্তি তুলে ধরেন। হাইকোর্টের পুরো রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শুনানি শেষে আদালত সংক্ষিপ্ত আদেশে হাইকোর্টের রায়কে বাতিল করে দেন। হাইকোর্টের দেওয়া আদেশটি বাতিল ঘোষণা করেন। 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে। এ রায় অবিলম্বে গ্যাজেট করার নির্দেশ দেন আপিল বিভাগ। তবে সরকার চাইলে কোটা সংস্কার বাতিল বা সংশোধন করতে পারবে। প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন, নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। রায়ের অংশ ঘোষণা করার আগে প্রধান বিচারপতি আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি জাতি কৃতজ্ঞ, তাদের প্রতি সম্মান জানানো কর্তব্য। আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যতে তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিচারক হবেন। তাই দ্রুত সরকারকে আহ্বান জানান শিক্ষা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা নিয়ে মামলার শুনানিতে শেখ হাসান আরিফ সহ 9 জন সিনিয়র আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন। 9 জনের মধ্যে কোটা সংস্কারের পক্ষে একজন বাতিলের পক্ষে 2 জন সরকারের এখতিয়ারের বিষয় বলে মত দেন। কয়েকজন রিট চলতে পারে না বলে আইনি যুক্তি তুলে ধরেন। যারা আন্দোলন করছিল তারা কিন্তু কখনোই বলেনি যে কোটা সিস্টেমকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হোক। তারা কিন্তু সবাই সংস্কার চেয়েছে। কোর্টও আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সংস্কার চাই কি চাই না। আমরা বলেছিলাম সংস্কার চাওয়া বা না চাওয়া এটা সরকারের এখতিয়ার। আমাদের দেশে কিন্তু রাজতন্ত্র নেই, জমিদার প্রথা আমরা তুলে দিয়েছি। সেই জন্য এই প্রপোজাল যেটা দেয়া হচ্ছিল
এটা আমাদের রিপাবলিকান ক্যারেক্টারের সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্টে যারা এসেছিলেন প্রথমে নাম ছিল, তারপরে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম লেখা হয়েছে, এবং তারা এসছে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে। আমার জানা মতে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে কোনো রিট পিটিশন বা কোনো মামলা চলে না, এটা আমেরিকায় হয়। 4 দ্বারা যে কথা বলা আছে সংবিধানে যে অনগ্রসর ব্যক্তিদের বিষয়ে সরকার বিবেচনা করবেন, কিন্তু এই ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয় নাই। কাজেই এটা সংবিধানের যে জাজমেন্টটি হয়েছে সেটা সংবিধানের ভায়োলেশন, কাজেই এই জাজমেন্টটি টিকতে পারে না। এদিকে আপিল বিভাগের রায় পরবর্তী সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এই সংক্রান্ত পরিপত্র জারি হতে পারে মঙ্গলবারের মধ্যে। একই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা সংক্রান্ত আপিল বিভাগের রায়কে সাধুবাদ জানিয়ে আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও ছিলেন এ সময়। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন মঙ্গলবারের মধ্যে আপিল বিভাগের রায় মোতাবেক পরিপত্র জারি হতে পারে। আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী যেই 93% মেধা মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যেই নির্দেশ সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। এই রায় অনুসারে ভবিষ্যতে নারী কোটা সহ আর কোনো কিছু বর্ধিত করা যাবে না, তবে প্রয়োজনে সংস্কার করা যাবে বলে জানান আইনমন্ত্রী। ভবিষ্যতে যদি প্রয়োজনীয় হয় তাহলে পরে সেখানে সংস্কার করা যাবে, এটা তো তার মানে হচ্ছে সংস্কার করার ক্ষমতা থাকবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে এখন বিভিন্ন জায়গায় খুলে দেওয়ার পরিস্থিতি হয়েছে। আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জানান শিক্ষার্থীদের দাবির সাথে সরকার শুরু থেকেই একমত ছিল, কিন্তু তাদের আন্দোলনে মিশে গিয়ে তালেবানি কায়েদের ধ্বংসযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসীরা। জঙ্গিরা যেভাবে অ্যাটাক করে ঠিক ওই সিগনেচার আছে, ওই কাজগুলি তারা করছে। ছাত্রলীগের অনেক ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে 15 জন ছেলেকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের জানমাল রক্ষায় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানেরা সাক্ষাৎ করতে গেলে এই নির্দেশনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানেরা। এ সময় ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। অনির্দিষ্ট সময়ের জন্য বলবৎ থাকছে কারফিউ। সোমবার কারফিউ শিথিলের সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে করা হয়েছে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হবে বলে আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। কোটা আন্দোলনের নামে দেশজুড়ে দুর্বৃত্তদের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে সরকার। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ, নেমেছে সেনাবাহিনী। রোববার রাতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন থেকে আসছে নির্দেশনা। কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। স্বাধীনতা বিরোধী দল এবং দেশের যারা সবসময় দেশের ক্ষতি এবং জনগণের জানমালের যারা ক্ষতি করে আসছিল, হত্যা চালিয়ে আসছিল, ধ্বংস করেছিল বিগত দিনগুলিতে, তারা আবার সক্রিয় হয়ে এই আন্দোলনকে পিছনে সামনে রেখে তারা সক্রিয় সেই দলগুলো এখন ছাত্রদেরকে আলাদাভাবে প্রবাহিত করার জন্য প্রচেষ্টা চলছে। ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। আগামীকাল এবং আগামী পরশু থেকে ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর নগর এবং জেলা সহ
মানে আমাদের এখান থেকে সেন্ট্রালি আমরা অ্যানাউন্স করব কতক্ষণ কারফিউ থাকবে এবং কতক্ষণ শিথিল। কোটা সংস্কারে সর্বোচ্চ আদালত ছাত্রদের পক্ষে রায় দিয়েছেন। তাদের অন্য দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1-2 দিনের মধ্যে আমরা পুরোপুরি আইন শৃঙ্খলার বাহিনীর নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পারবো, এটাই আমরা আশা করি। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানী সহ সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ বাস্তবায়নে মাঠে আছে সেনাবাহিনী। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, জনমনে ফিরছে স্বস্তি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চলমান কারফিউতে নগরীর বিভিন্ন প্রান্তে চলছে সেনাবাহিনীর কার্যক্রম। পয়েন্টে পয়েন্টে চলছে সেনা টহল, আবার কোথাও রয়েছে চেকপোস্ট। বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে সেনা সদস্যদের প্রশ্নের মুখে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে মাঠে পুলিশ ছাড়াও বিজিবি এবং র্যাবের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। সব মিলে স্বস্তি ফিরতে শুরু করেছে উৎকণ্ঠা শহরে। আন্দোলনও কিছু কমে গেছে, কিছু নিয়ে আমরা একদম দেশ একটু আমরা নিরাপদে আছে, শান্তি আছে, একটু সেনাবাহিনীও আছে এখানে। দোকানপাট বন্ধ, আমরা তো কাজ করি, দোকানপাট বন্ধ, এদিকে অসুবিধা, কিন্তু এমনি সব নিরিবিলি আছে, কোনো জয় ঝামেলা নাই, এদিক দিয়ে শান্তি আছে। রোববার দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকার পর পূর্ব ঘোষণা অনুযায়ী চলছে অনির্দিষ্টকালের কারফিউ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো একটা সংবাদ বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যত দ্রুত সম্ভব চালু হবে ইন্টারনেট সংযোগ, মেট্রো রেল চলাচলে অনিশ্চয়তা। সবই হবে বাসায় বসে। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বিএনপি জামায়াত সহ স্বাধীনতা বিরোধী ধর্মীয় উগ্রপন্থীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা আন্দোলনে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্রীয় ভবন যমুনায় কূটনীতিকদের সাথে বৈঠকে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শিউলি শবনমের প্রতিবেদন। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘণ্টাব্যাপী এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা বিষয়ে উচ্চ আদালতে শুনানি চলা অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সরকার শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানালেও বিএনপি জামায়াত শিবির চক্র ওই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ ও হত্যার মিশন চালায়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির জাতীয় ডাটা সেন্টার ধ্বংস করায় সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। and optical fiber causing nationwide internet connectivity disruption, national television, BTV, metro rail, elevated expressway, the bridge authority building, Bangladesh Road Transport Authority building, apparently with an aim to destroy its data center and humanitarian infrastructure like DNCC hospital. বিদেশি অতিথিদের ইন্টারনেট সেবা বঞ্চিত হওয়া ও সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করতে কাজ করছে সরকার। We regret the disruption of the free movement and regular consular functions due to unavoidable circumstances. However, the ministry has arranged for the issuance of necessary buses by the Dhaka Metropolitan Police from today in favor of diplomatic missions for their essential movement during curfew. বৈঠকে বিদেশি বন্ধুদের বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। We hope our foreign friends and partners will appreciate. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তরিকভাবে চেষ্টা করছি যে কত দ্রুত আমাদের ইন্টারনেটের সংযোগটা পুনঃস্থাপন করা যায়।
কত দ্রুত আমাদের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সংযোগটাকে আমরা যাতে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, তার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, যেন কোনোভাবেই বাংলাদেশকে এই সন্ত্রাসীরা অস্থিতিশীল করতে না পারে এবং আমাদের জানমালের ক্ষতি করতে না পারে। দুর্বৃত্তদের হামলায় রাজধানীর কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন লণ্ডভণ্ড। স্টেশন দুটি চালু হতে সময় লাগবে অন্তত 1 বছর। তবে উত্তরা মতিঝিল রুটে মেট্রো চলাচল কবে নাগাদ চালু হবে তা এখনও নিশ্চিত নয়। স্টেশনে হামলার ঘটনায় কাফরুল ও মিরপুর থানায় 2টি মামলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। গত 1 বছর ধরে মানুষের যে উচ্ছ্বাস, ঘড়ির সময়ের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সেই স্বপ্নের মেট্রো রেল আজ লণ্ডভণ্ড। মিরপুর 10 স্টেশনে ভয়াবহ হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন, অটোমেটিক ফেয়ার কালেকশন ও টিকিট ভেন্ডিং মেশিন। নষ্ট হয়েছে স্বয়ংক্রিয় প্রবেশমুখ, মনিটর, সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। কাজীপাড়া স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে কনকোর্সের বেশিরভাগ স্থান জুড়ে নৃশংসতার চিহ্ন। শুধু ভাঙচুরি নয়, লুটপাট করা হয়েছে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি ও টিকিট সহ নানা কিছু। রোববার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক 2টি স্টেশন পরিদর্শন করে জানান, মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিগন্যালিং, সাইনেজ সিস্টেম, এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন এমআরটি লাইনে, তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। আমরা তাদেরকে একটা 10 কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি। এই 10 কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতির আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে। এছাড়া উত্তরা মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক কবে হবে তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে, না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনের একটা বড় ঝুঁকি থেকে যাবে। যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায়, তাহলে আবার এটা একটা অনির্দিষ্টকালের জন্য একটা সম্পদে যাবে। কারফিউ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই স্টেশন আসলে কবে নাগাদ সংস্কার করে চালু করা যাবে তা এখন স্পষ্ট নয়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন অন্ততপক্ষে 1 বছরের বেশি সময় লাগবে এবং যে যন্ত্রাংশ সেটা আনতেও যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, মেধার ভিত্তিতে 93% নিয়োগ, পরিপত্র মঙ্গলবার। জনগণের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ, গণভবনে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকবে, সোমবার শিথিল দুপুর 2টা থেকে 5টা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।